ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন যে শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে, ওকে ফাইন। কিন্তু এখানে আজকে আমরা 2008 সাল এবং 2004 সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের প্রশ্নগুলো সমাধান করব। মোটামুটি 20-22টার মতো বোধহয় প্রশ্ন আছে। প্রথমে 2008 সালের প্রশ্নগুলো দেখি। এক নম্বর প্রশ্ন দেখেন। এক নম্বরে বলা হচ্ছে যে when an object is sold for টাকা 250, the seller makes 25% profit. What is the cost price of the object? বলতেছে যে একটা জিনিস 250 টাকায় বিক্রি করা হলে বিক্রেতার 25% মুনাফা হয়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা? তাহলে আমরা এখানে জানি না যে জিনিসটার ক্রয় মূল্য কত। সো আমরা যদি ধরি যে জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, ঠিক আছে, জিনিসটার ক্রয় মূল্য কত? 100 টাকা। এখন 100 টাকার জিনিসে লাভ করব কত? 25%, অর্থাৎ 25 টাকা। তাহলে সেলিং প্রাইস আমার কত হয়ে যাবে? আপনি বলবেন 100 টাকার জিনিস 25 টাকা লাভে যদি বিক্রি করেন, তাহলে আপনার বিক্রয় মূল্য হবে 125 টাকা। সো আমাদের এখানে বিক্রয় মূল্য যেটা 125 টাকা, প্রশ্ন বলতেছে যে জিনিসটার বিক্রয় মূল্য 250 টাকা। তাহলে আমি বলতে পারি যে আমাদের এখানে যেটা 125, প্রশ্নে সেটা 250। তাহলে আমাদের এখানে যেটা 1, প্রশ্নে সেটা 2। জিজ্ঞাসা করছে যে কস্ট প্রাইস কত, তাহলে কস্ট প্রাইস আমরা কত ধরে নিছি? 100 ধরে নিছি। তাহলে এই 100 সমান সমান কত হবে? এই যে 2 200 টাকা, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। আচ্ছা, 2 নম্বরে চলে যান। দেখেন, 2-এ বলা হচ্ছে যে দ্য সেলিং প্রাইস অফ 8 অ্যাপেল ইজ ইকুয়াল টু দ্য পারচেস প্রাইস অফ 10 অ্যাপেলস। হোয়াট ইজ দ্য প্রফিট মার্জিন? বলতেছে যে 8টা আপেলের বিক্রয় মূল্য সমান 10টা আপেলের ক্রয় মূল্য। 8টা আপেলের বিক্রয় মূল্য সমান 10টা আপেলের ক্রয় মূল্য। জিজ্ঞাসা করছে যে আপনার প্রফিট পার্সেন্টেজটা কত, আপনি কত পার্সেন্ট এখান থেকে প্রফিট করতে পারেন। প্রশ্নে যা বলছে তাই লিখব। যে আমরা যদি ধরি একটা আপেলের বিক্রয় মূল্য এসপি টাকা, আমরা যদি ধরে নেই যে একটা আপেলের বিক্রয় মূল্য এসপি টাকা, তাহলে 8টার বিক্রয় মূল্য কত হবে? আপনি বলবেন যে 8 এসপি। আমরা যদি ধরে নেই যে একটা আপেলের ক্রয় মূল্য সিপি টাকা, তাহলে 10টার ক্রয় মূল্য কত? এই যে 10 সিপি। তো 8টার বিক্রয় মূল্য সমান 10টার ক্রয় মূল্য। সো এখান থেকে আমরা এই যে সেলিং প্রাইস আর হচ্ছে কস্ট প্রাইসের একটা অনুপাত বের করতে পারি। যে তাহলে আমার সেলিং প্রাইস কত হবে? এই যে 10/8, এই 10কে 2 দিয়ে ভাগ করলে 5, 8কে 2 দিয়ে ভাগ করলে 4। আর আমরা সবাই জানি যে আমার যে প্রফিটটা হবে সেটা অবশ্যই কস্ট প্রাইসের ওপর হবে। তাহলে এখানে কস্ট প্রাইস 4 টাকা, সেলিং প্রাইস 5 টাকা। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে আমার প্রফিট কত টাকা? এই যে 5 - 4 ইজ ইকুয়াল টু 1 টাকা প্রফিট। তো আমার প্রফিট পার্সেন্টেজের হিসাব করতে হবে সবসময় কস্ট প্রাইসের উপরে। সো আমার প্রফিট হচ্ছে 1 টাকা, কস্ট প্রাইস 4 টাকা। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করি, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো কত? 25%। সঠিক উত্তর নাই এখানে।
3 নম্বরে চলে যান। তিনি কি বলা হচ্ছে যে হোয়াট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ পেইড ইফ টাকা 60,000 আর্ন টাকা 6,000 ইন ইন্টারেস্ট ইন 5 ইয়ার্স। বলতেছে যে 60,000 টাকার উপরে 5 বছরে 6,000 টাকা যদি সুদ পান তাহলে সুদের হার কত। 60,000 টাকার উপরে 5 বছরে যদি আপনি 6,000 টাকা সুদ পান তাহলে সুদের হারটা কত। আমরা এর আগেও রেট পার্সেন্ট বের করা শিখছি, যে রেট পার্সেন্ট কিভাবে বের করতে হয়। এই যে ইন্টারেস্ট গুণন হচ্ছে 100 ডিভাইডেড প্রিন্সিপাল ইনটু টাইম, তাই না। সো এখানে আমার ইন্টারেস্ট কত দেওয়াই আছে, যে আমার ইন্টারেস্ট হচ্ছে 6,000 টাকা, গুণন কত 100, আমার প্রিন্সিপাল কত বলেই দিছে যে 60,000 টাকা, আমার সময় কত 5 বছর। 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 6 এই 60-এর মধ্যে যাবে 10 বার, 5 এই 10-এর মধ্যে যাবে 2 বার, তাহলে আপনার রেট পার্সেন্ট বা সুদের হার কত 2%। উত্তর হচ্ছে ডিতে, যে সুদের হার 2%। পরেরটাতে চলে যান, 4 নম্বর। দেখেন 4-এ কি বলা হচ্ছে যে 10% অফ 4,800 ইজ হাউ মাচ মোর দেন 8% অফ 4,800। বলতেছে যে 4,800-র 10% 4,800-র 8%-এর চেয়ে কত বেশি। 4,800-র 10% 4,800-র 8%-এর চেয়ে কত বেশি। তাহলে খেয়াল করেন, এই যে 10% 10% অফ 4,800 বিয়োগ 8% অফ 4,800 কত হবে। 2 শূন্য 2 শূন্য কেটে দেন, এই 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 48 10-এ এই যে 480 বিয়োগ 8 48-এ কত 320, তাহলে 8 8 64, 4 হাত থেকে 6, 4 8 32, 8 38, এইদিকে 16 এইদিকে 80, ঠিক আছে। 16 আর 80-তে কত হবে, এই যে 96 বেশি। এই যে অপশন সিতে উত্তর, যে 4,800-র 10% 4,800-র 8%-এর চেয়ে 96 বেশি। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন 5-এ বলা হচ্ছে যে দ্য রেশিও অফ 1/5 টু 2/7। দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে ফ্র্যাকশন যেটা দেওয়া আছে 1/5, এইটাকে চাইলে আমরা অনুপাত আকারেও প্রকাশ করতে পারি, যে 1:5। আবার এই যে 2/7, এইটাকে চাইলে আমরা অনুপাত আকারে প্রকাশ করতে পারি। সো আপনি যে কোনোভাবে হিসাব করতে পারেন, নো প্রবলেম। আপনি চাইলে ফ্র্যাকশনগুলোকে অনুপাত আকারে প্রকাশ করতে পারেন, আবার অনুপাতগুলোকেও ফ্র্যাকশন আকারে প্রকাশ করতে পারেন। সো আমাকে বলতেছে যে এই যে 1/5 অনুপাত এই যে 2/7, এটা কত। তাহলে আমরা কি করব, 7-কে 7, 5 দুগুণ 10, অর্থাৎ 7:10 হবে এই প্রশ্নের উত্তর। আপনি যদি অনুপাত আকারেও করতে চান সেটাও করতে পারবেন, যে ভাই 1:5, 2:7। তাহলে আমরা কি জানি, প্রোডাক্ট অফ এক্সট্রিম
প্রোডাক্ট অফ এক্সট্রিম অর্থাৎ দুই পাশের দুইটাকে গুণ, অর্থাৎ 7 আর 1কে গুণন, তারপরে কি করতে হবে, প্রোডাক্ট অফ মিন মানে হচ্ছে মাঝখানের দুইটাকে গুণ করতে হয়। তাহলে 7 একে 7, 5 দুগুণে 10। পরেরটাতে চলে যান, 6 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে হোয়াট ইজ 1% অফ 0.025। ঠিক আছে, এই যে 1% অফ মানে হচ্ছে গুণন, এই যে 0.025 এটার ভ্যালুটা কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে আমরা যদি ওপরে 1 গুণন এইটাকে যদি আমরা পূর্ণ সংখ্যা ধরি অর্থাৎ 25 ধরি, তাহলে নিচে কি লিখতে হবে, এই যে 100 গুণন দশমিকের কারণে 1, দশমিকের পরে 3টা ডিজিট, তার মানে 3টা শূন্য হবে। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করতে পারি, ওপরে 25কে 25 আর নিচে 1-এর পরে কয়টা শূন্য আছে, 2 3 5টা, এই যে 1 2 3 4 5টা শূন্য। 1-এর কারণে দশমিক দিলাম, দশমিকের পরে 5টা ডিজিট হবে, তার মধ্যে 2টা ডিজিট জানি আর 3টা ডিজিট জানি না, তাহলে ওই 3টা ডিজিট শূন্য দিয়ে পূরণ করে এই যে 25 লিখবো। দেখেন তো কোথায় উত্তর আছে, এই যে 0.00025, অপশন সি উত্তর। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে সাম অফ পি অ্যান্ড কিউ ইজ 72 and the value of r is 42. What is the average of p, q and r? বলতেছে যে p এবং q এর যোগফল 72, r সমান সমান যদি 42 হয়, তাহলে p, q, r এই তিনটার গড় কত হবে, p, q, r এই তিনটার গড় কত। তাহলে এই যে p, q এবং r এই তিনটার গড় যেহেতু বের করব, তো p আর q এর যোগফল আমরা জানি কত, এই যে 72, আর এর ভ্যালু আমরা কত জানি, এই যে 42, ভাগ কত 3, 70 40 110 12 2 114, তাহলে 114কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, এই যে 38 পাওয়া যাবে। এই 38 হচ্ছে গড়, যে পি কিউ আর এই তিনটার গড় হচ্ছে 38। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন আটা কি বলতেছে যে ইফ এক্স ইকুয়াল টু 12 হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। বলতেছে যে এক্স সমান সমান যদি 12 হয়, তাহলে নিচের কোনটা থেকে আমি সর্বোচ্চ মান পাবো, নিচের কোনটা থেকে সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো খেয়াল করেন এক্স এর মান আমার দেওয়া আছে, তাহলে অপশন এতে খেয়াল করলে আমরা কত পাবো, 12 বিয়োগ 3 ইজ ইকুয়াল টু 9 পাবো। ঠিক আছে, আর এখান থেকে কত পাবো, 12 বিয়োগ 7 গুণন হচ্ছে 12 বিয়োগ 9, তার মানে হচ্ছে 5 গুণন 3 ইজ ইকুয়াল টু আমরা কত পাবো, 15 পাবো। অপশন সি থেকে 12 বিয়োগ 5 গুণন 12 বিয়োগ 3, তাহলে 7 গুণন 9 পাবো, অর্থাৎ 63। অপশন ডি থেকে 12 বিয়োগ 8 গুণন 12 বিয়োগ 7, তাহলে আমরা এখানে পাবো 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 20। অপশন ই থেকে পাবো 12 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু কত, 10। সো এখানে সর্বোচ্চ ভ্যালু পাচ্ছি আমরা অপশন সি থেকে, সো অপশন সি উত্তর। অপশন সি উত্তর হবে, যে এখানে সি থেকে সবচেয়ে বেশি ভ্যালু পাওয়া যাচ্ছে, 63।
পরেরটাতে চলে যান, 9 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে হোয়াট নাম্বার ডিভাইডেড বাই 250 গিভস 15%। অর্থাৎ কোন সংখ্যাটাকে আমরা 250 দিয়ে ভাগ করলে 15% উত্তর পাবো। ঠিক আছে, বলতেছে যে নিচে যে 5টা সংখ্যা দেওয়া আছে, এই 5টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটাকে 250 দিয়ে ভাগ করলে উত্তর হিসেবে 15% পাওয়া যাবে। সো আমরা তো জানি না যে সংখ্যাটা কত। যে সংখ্যাটা যদি n হয়, একে যদি আমরা 250 দিয়ে ভাগ করি, তাহলে ফলাফল হিসেবে কত পাবো? 15% পেয়ে যাব। এই যে 15%, তো 25 দিয়ে ভাগ করলে এটা 10 পাওয়া যাবে, 25 দিয়ে ভাগ করলে এটা 4 পাওয়া যাবে। 4-এর সাথে এই n কে গুণ করে দিলে 4n, 15-র সাথে 10-কে গুণ করে দিলে 150। 2 এখানে যাবে 4 দিয়েই দেন, না 2 দিয়ে দেন, তাহলে 75। 2 এখানে 2 বারে যাবে, তাহলে আপনি বলবেন যে ভাই 2n ইজ ইকুয়াল টু 75 হচ্ছে। তাহলে এই যে সংখ্যাটা হচ্ছে আমার কত? এই যে 37.5 হবে। যেখানে 250 দিয়ে মূলত আমি এই 37.5 কে যদি ভাগ করি, তাহলে আমি 15% পাবো। আনফরচুনেটলি প্রশ্নে কোনো সঠিক উত্তর দেয়া ছিল না। ঠিক আছে, প্রশ্নে কোনো সঠিক উত্তর দেওয়া ছিল না। উত্তর হচ্ছে 37.5, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে আপনার 37.5। পরেরটাতে চলে যান, 10 নম্বর। দেখেন এটা হচ্ছে, ধরেন কি বলবো, মানে যেমন এই প্রশ্নের অপশনে কোনো উত্তর নাই। সো আমার মনে হয় যে এখানে না দাগানোটাই ভালো। এগুলা আপনার প্রশ্নকর্তার অসাবধানতা। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট প্রশ্নকর্তার অসাবধানতা। এগুলোতে স্টুডেন্টদের কোনো দায় নাই। হয়তো আপনাকে হয় ওরা 1 নাম্বার এমনি দিবে, না হলে 1 নাম্বার বাদ দেবে, অর্থাৎ আপনার পরীক্ষা হবে 99-এর মধ্যে। ঠিক আছে, এইরকম কোনো সিচুয়েশন। ঠিক আছে, হয় আপনার 1 নাম্বার আপনাকে এমনি দিয়ে দিবে, না হলে ওই 1 নাম্বার মোট নাম্বার থেকে বাদ চলে যাবে। এটা আসলে ওনারা বলতে পারবে ওনারা কি সিস্টেম করবে। বুঝতে পারছেন? দেখেন 10-এ কি বলতেছে যে দ্য পেরিমিটার অফ রেক্ট্যাঙ্গেল ইজ 200 মিটার। বলতেছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 200 মিটার। দ্য ব্রেথ ইজ 3/7 পার্ট অফ দ্য লেন্থ। প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 7/3 ভাগ। হোয়াট ইজ দ্য লেন্থ? তাহলে লেন্থ কত? দেখেন এই প্রশ্ন দেখা মাত্র আপনি উত্তর বলে দিতে পারবেন। এখানে আমাকে কি বলা হচ্ছে যে আয়তক্ষেত্রের পরিসীমা 200 মিটার, আর প্রস্থটা হবে দৈর্ঘ্যের 7/3 ভাগ। তার মানে এখানে দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হচ্ছে আমার কত? 3। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য লেন্থ, দৈর্ঘ্যটা কত সেটা বের করেন। তাহলে যেই দৈর্ঘ্যটা হবে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যেটা হবে, তাকে আমি অবশ্যই অবশ্যই 7 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, যেহেতু প্রস্থটা হচ্ছে দৈর্ঘ্যের 7/3 ভাগ, তার মানে দৈর্ঘ্য এখানে জানতে চাইছে। তার মানে যেই দৈর্ঘ্যটা এখানে হবে, সেটাকে আমি 7 দিয়ে ভাগ করতে পারবো। সো এখানে যে অপশনগুলো দেওয়া আছে, তার মধ্যে একটা সংখ্যাকে শুধু আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, সেটা হচ্ছে 70। তার মানে 70-ই উত্তর হবে। 70-ই উত্তর হবে, দেখার সাথে উত্তর। আর যদি চিন্তা করেন যে না আমি এই ম্যাথটা সলভ করব, আপনি সলভ করতে পারেন। যে ভাই আয়তক্ষেত্রের পরিসীমা মানে আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত? এই যে 200 মিটার। সো আপনি এখানে ধরে নেন যে দৈর্ঘ্য হচ্ছে আপনার 7x, প্রস্থ হচ্ছে আপনার 3x ইজ ইকুয়াল টু 200। তাহলে এই যে 7×10, 10×2 20x ইজ ইকুয়াল টু যদি 200 হয়, তাহলে এই যে x ইজ ইকুয়াল টু কত? 10। সো আপনি ধরেই নিছেন যে আপনার দৈর্ঘ্য কত? 7x। তাহলে এই যে 7×10 ইজ ইকুয়াল টু কত হবে? এই যে 70 হবে। ঠিক আছে, সেটা দেখেই বের করা যায়, সমাধান করার কোনো দরকার নেই।
পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11তে বলতেছে যে when number 6 is added to 1/3 of a number, the result is 28, what is that number? বলতেছে যে আপনি যদি 6 সংখ্যাটাকে অন্য একটা সংখ্যার 1/3 সাথে যোগ করে দেন, তাহলে ফলাফল কত পাবেন? 28 পাবেন। হোয়াট ইজ দ্যাট নাম্বার? তাহলে সংখ্যাটা কত? তাহলে আমি ধরে নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার এন। এই এন এর 1/3, এই এন এর 1/3 সাথে যদি আমি 6কে যোগ করে দেই, তাহলে ফলাফল কত পাবো? 28 পাবো। তাহলে এই যে n/3 ইজ ইকুয়াল টু 28 বিয়োগ 6, তাহলে এই যে n/3 ইজ ইকুয়াল টু 22। তো জিজ্ঞাসা করছে সংখ্যাটা কত, তাহলে n সমান সমান কত? 3/22 66। উত্তর কোথায় আছে? অপশন বিতে। পরেরটাতে যান, 12 নম্বর। দেখেন 12তে কি বলা হচ্ছে যে নাম্বার 29 ইজ 10% অফ হোয়াট নাম্বার? বলতেছে কোন সংখ্যার 10%-এর মান 29। কোন সংখ্যার 10%-এর মান 29, বা 29 কোন সংখ্যার 10%-এর সমান? 29 কোন সংখ্যার 10%-এর সমান? তাহলে আপনি বলবেন যে ভাই ধরে নিচ্ছি যে সংখ্যাটা এন, যে এই এন এর 10% সমান সমান আমরা 29 ধরবো। এন এর 10% সমান সমান কত? 29। তাহলে এই শূন্য আর এই শূন্য যদি কেটে নেই, তাহলে এন সমান সমান কত হবে? আপনি বলবেন যে 29 গুণন 10 ইজ ইকুয়াল টু 290। তার মানে সংখ্যাটা আপনার কত? 290। এটা নিয়ে আসলে চিন্তা ভাবনা চলতেছে, ঠিক আছে। একটা ব্যাচ তো হুট করে রান করা যায় না, কাজ করতেছি ওইটা নিয়ে। দেখা যাবে, হয়তো ভর্তিও শুরু করব কিছুদিনের মধ্যে, বা কয়েকদিনের মধ্যে হয়তো ভর্তি শুরু হবে। মানে এই ব্যাচগুলো হচ্ছে আপনার অনেকটা মানে জাস্ট লস প্রজেক্ট বলা চলে, মানে আমাদের লস। যেমন এই ব্যাচটা হচ্ছে পুরোটা লস, তারপরে আমরা কন্টিনিউ করে যাই বা এই ধরনের কোর্স আমরা ইয়ে করি শুধুমাত্র আপনাদের জন্য, আর কিছুই না। কারণ এই ব্যাচে আপনি চিন্তা করে দেখেন, মাত্র 110 কয়জন ভর্তি হয়েছে? 115-16 জনের মতো, ঠিক আছে। সো এই 110 জন 15 জন এত কম ফেলে, এগুলো হচ্ছে লস প্রজেক্ট। বাট ওই যে আপনারা উপকার পাচ্ছেন এই জন্য জাস্ট রান করা, তাছাড়া আর অন্য কোনো কারণ নাই। ওইটাতেও হয়তো সেম এইরকম স্টুডেন্ট পাবো, 100 জন 150 জন, ঠিক আছে। যদি ওইটাতে স্টুডেন্ট সংখ্যা লিমিট থাকবে, 200 জনের বেশি নিব না। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ কার ট্রাভেলস 15 মিটার্স ইন 1 সেকেন্ড। একটা গাড়ি 1 সেকেন্ডে 15 মিটার যায়। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার পার আওয়ার ইন কিলোমিটার? তাহলে ওই গাড়িটা ঘন্টায় কত কিলোমিটার যাবে? মানে এখানে মিটার পার সেকেন্ড থেকে আপনাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। গতিটাকে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে হবে। তো আমরা জানি যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এই মিটার পার সেকেন্ডের সাথে আমাকে কি করতে হবে? এই যে 18/5 দিয়ে গুণ করতে হয়। মিটার পার সেকেন্ডের সাথে কি করতে হবে? এই যে 18/5 দিয়ে গুণ করে দিলে আমরা এটাকে কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে পারবো। সো এখানে খেয়াল করে দেখেন,
আমার গতিবেগ দেওয়া আছে 15 মিটার/সেকেন্ড, এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে গেলে জাস্ট 18/5 দিয়ে গুণ করে দিব। তাহলে 5 এখানে 3 বার, 3 × 18 কত হবে? এই যে 54 কিলোমিটার/আওয়ার। কোথায় আছে উত্তর? অপশন এতে। পরেরটাতে চলে যাই, 14 নম্বর। দেখেন, নাম্বার সিরিজের অঙ্ক দেওয়া আছে, এখানে বলতেছে যে হোয়াট ইজ দ্য নেক্সট ডিজিট অফ দ্য সিরিজ, মানে এই সিরিজের পরের নাম্বারটা কত। তো এখানে সংখ্যাগুলো দেখেন, প্রথমে দেওয়া আছে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। আচ্ছা, তাহলে আমরা এখানে যে প্যাটার্নটা একটু খেয়াল করতেছি যে 1 থেকে 2 এখানে হচ্ছে 1, 2 থেকে 3 এখানে 1, 3 থেকে 5 এখানে 2, 5 থেকে 7 এখানে 2। তার মানে এখানে 1 ঘর করে বাড়ছে, এখানে 2 ঘর করে বাড়ছে, এটার দ্বিগুণ হয়েছে। তার মানে এখান থেকে যেটা বাড়বে সেটা 2 এর দ্বিগুণ, অর্থাৎ 4 ঘর বাড়বে। 4 ঘর বাড়ে, এখানে কত হবে? 7 এর পরের সংখ্যা 7 4 11 হয়ে যাবে। এই যে দেখুন অপশন সিতে উত্তর দেওয়া আছে। দেখেন এখানে 2টা ঘর, মানে 2টা সংখ্যা 1 1 করে বাড়ছে, তারপরের সংখ্যাগুলো 2 2 করে বাড়ছে। তো এখান থেকে এটা বাড়তেছে কয় গুণ? দ্বিগুণ। তার মানে এখান থেকে যখন আমি আবার বাড়াবো তখন এটার আবার দ্বিগুণ হবে। তো 2 এর দ্বিগুণ কত? 4, মানে 7 থেকে 4 বেড়ে কত হয়ে যাবে? 11 হবে। এই 11 উত্তর। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন আমাকে এখানে বলা আছে যে এক্স অনুপাত ওয়াই সমান সমান 3:4, এক্স অনুপাত জেড সমান সমান 6:5। আমাকে বের করতে হবে জেড অনুপাত ওয়াই সমান সমান কত। ঠিক আছে, বের করা লাগবে জেড অনুপাত ওয়াই সমান সমান কত। সো আমরা যেহেতু জেড অনুপাত ওয়াই এইটার মান বের করব, সো আমরা এটাকে একটু সাজাই মানে এইভাবে সাজাবো যে এক্স অনুপাত জেড দেওয়া আছে, তো এটাকে আমরা জেড অনুপাত এক্স লিখতে পারি কত? এই যে 5:6। এটা এক্স অনুপাত ওয়াই দেয়া আছে, আমরা এটাকে এই যে এক্স অনুপাত ওয়াই লিখবো। এক্স অনুপাত ওয়াই সমান সমান কত? এই যে 3:4। ঠিক আছে, সো এখান থেকে আমরা চাইলেই এই যে জেড অনুপাত ওয়াই কত এটা বের করতে পারি। তো আমি এগুলা কি শিখাইছি এডি ব্যাচে, যে প্রথমে কে আছে? জেড আছে। তো জেডেরটা যখন বের করব তখন এই যে প্রথম সারির এই দুইটাকে গুণ করে দিব। তাহলে 3 5 কত? এই যে 15। শেষে কে আছে? ওয়াই আছে। সো ওয়াইটা যখন বের করব তখন এই দ্বিতীয় সারির এই দুইটাকে আবার গুণ করে দিব। তো 4 6 কত? এই যে 24। এটাকে ছোট করলে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 3 8 24, অর্থাৎ জেড অনুপাত ওয়াই সমান সমান 5:8। দেখেন এখন আমরা দেখব বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 2004 সালের প্রশ্ন। এখানে মাত্র 7টার মতো প্রশ্ন করছে ওরা, 7টা। ঠিক আছে, 2004 সালের এডিতে মাত্র 7টা প্রশ্ন করছে। ইভেন এর পরের গুলাতে, অর্থাৎ 2001-এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোতে গণিত থেকে কোনো প্রশ্নই আসেনি। গণিত থেকে কোনো প্রশ্নই আসেনি, সেখানে সাধারণ জ্ঞানের প্রশ্নই বেশি। ঠিক আছে, এই জন্য আগে যারা ব্যাংকে চাকরি পাইছে এরা একটা কথা বলে যে বিসিএস এর প্রিপারেশন হলে ব্যাংকের প্রিপারেশন হয়ে যায়।
ওইটা 2012-13 আগে হইতো, 2012-13 পরে ওই কথাটা প্রযোজ্য না। কারণ 2012-13 পরে ব্যাংকিং খাতে নিয়োগ পরীক্ষায় পুরোটা চেঞ্জ। ঠিক আছে, 2016-17তে এটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে, এখন আরো পরিবর্তন হয়ে গেছে। তো এখন বিসিএস আর ব্যাংকের প্রিপারেশনকে অনেকে কম্বাইন করে ফেলে, বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে এই জিনিসটা সম্পূর্ণই ভুল। ঠিক আছে, আবার এই যে বিসিএস এর রচনাকে ব্যাংকের ফোকাস রাইটিং এর সাথে তুলনা করে, যেটাও সম্পূর্ণ একদম নিতান্তই ভুল। কারণ বিসিএস এর রচনা লেখা আর ব্যাংকের ফোকাস রাইটিং লেখার মধ্যে দিন আর রাত তফাৎ। ফোকাস রাইটিং লেখার নিয়ম আছে, আর বিসিএস এর রচনা লেখার কোনো নিয়ম নাই। ঠিক আছে, এই জন্য পোলাপান চিন্তা করে যে বিসিএস এর রচনা যদি আমি 15 পৃষ্ঠা লিখি, ব্যাংকে যেহেতু আমার 25 নাম্বার বা 30 না 35 নাম্বার থাকে, এখানেও আমাকে 8-10 পৃষ্ঠা লিখতে হবে। কিন্তু ব্যাংকের পরীক্ষায় 8-10 পৃষ্ঠা ফোকাস রাইটিং লেখা মানে ও পরীক্ষক আপনার খাতা না দেখে, আপনার লেখা না পড়ে আপনাকে একটা গড় পড়তে একটা নাম্বার দিবে। ঠিক আছে, এত সময়ও আপনি পাবেন না, আবার ফোকাস রাইটিং লেখার নিয়মও এরকম না। অনেকেই বলে না যে আমি ওই যে পরীক্ষা দেওয়ার পরে এই জিনিসগুলো দেখে খুব ইয়ে লাগে, যে বলে যে আর্গুমেন্ট রাইটিং আমি 3.5 পৃষ্ঠা লিখছি। আর্গুমেন্ট রাইটিং লিখে হচ্ছে 3.5 পৃষ্ঠা। আর্গুমেন্ট রাইটিং 3.5 পৃষ্ঠা কিভাবে হয়, কেমনে হয়, আমার তো মাথায় খেলে না। ঠিক আছে, আর্গুমেন্ট রাইটিং 3.5 পৃষ্ঠা আপনি কি লিখছেন? হয় এরকম হইতে পারে যে হ্যাঁ আমার হাতের লেখা ভীষণ খারাপ, আমার আমি যে অক্ষরগুলো লিখছি সেই অক্ষরগুলো অনেক বড় বড়, আমার প্রতিটা লাইনের মধ্যে গ্যাপ অনেক বেশি। এইরকম করলে 3.5 পৃষ্ঠা হওয়া সম্ভব। কিন্তু একটা আর্গুমেন্ট রাইটিং পরীক্ষার খাতা যতটা বড় হয়, মানে যে খাতা দেয়, একটা আর্গুমেন্ট রাইটিং এ সর্বোচ্চ 15 থেকে 16টা বাক্য হবে। 15টা থেকে 16টা বাক্য লিখতে 1 পৃষ্ঠা, ধরে নিলাম যে 1.5 পৃষ্ঠার বেশি লাগার কথা না। একটা আর্গুমেন্ট রাইটিং এ মানে 3টা পার্ট থাকে, তো আপনি 3টা পার্ট 3.5 পৃষ্ঠা কেমনে লেখেন, এটাই তো মাথা খেলে না। ঠিক আছে, এই জন্য অনেকে বেশি লিখেও লিখিত পরীক্ষায় পাশ করতে পারে না, এই 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 জিনিসগুলোর কারণে। ঠিক আছে, দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ 2% অফ এক্স ইজ 0.03 দেন এক্স ইকুয়ালস টু কত। বলতেছে যে এই যে এক্স এর 2%, এক্স এর 2% সমান সমান কত, 0.03 হলে এক্স এর মানটা কত, এটা বের করে দেখান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে ভাই এই যে 2 আর এক্স গুণ করলে 2x, এই যে 100-র সাথে যখন আমরা এই যে 0.03 কে গুণ করে দিব, তখন এটা 3 হয়ে যাবে। 100-র সাথে 0.3 কে গুণ করে দিলে 3 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা চাইলে এক্স এর ভ্যালু বের করতে পারি যে 3/2। তাহলে এক্স সমান সমান কত হবে, এই যে 1.5 হয়ে যাবে। কোথায় আছে, ইতে উত্তর দেওয়া আছে 1.5। পরেরটাতে চলে যান, 2 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ পি নাম্বার অফ পেন্সিলস কস্ট সি সেন্টস, হাউ মেনি পেন্সিলস ক্যান বি বট ফর $D। বলতেছে যে সি সেন্টস দিয়ে আপনি পি সংখ্যক পেন্সিল কিনতে পারলে $D দিয়ে আপনি কতগুলো পেন্সিল কিনতে পারবেন। একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে এই যে $1, $1 সমান সমান হচ্ছে 100 সেন্টস। $1 সমান সমান 100 সেন্টস। তাহলে এই যে প্রশ্নে বলতেছে যে $D, এই $D সমান সমান কত হবে, আপনি বলবেন যে 100 D সেন্টস হবে। ঠিক আছে, 100 D সেন্টস। $1 সমান সমান 100 সেন্ট, তাহলে $D সমান সমান কত, 100 D সেন্টস। তো প্রশ্নে বলেই দিছে যে আমি এই সি সেন্টস দিয়ে আমি কলম পাবো কয়টা, পি সংখ্যক। তাহলে আমার এই $D মানে কত, 100 D সেন্টস। তাহলে এই যে 100 D সেন্টস দিয়ে আমি কয়টা পেন্সিল পাবো, আপনি বলবেন যে 100 DP ডিভাইডেড হচ্ছে সি। এই যে দেখেন অপশন ইতে উত্তর দেওয়া আছে। জাস্ট ঐকিক নিয়ম, আর কিছুই না।
পরেরটাতে চলে যান, 3 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে এ রেক্ট্যাঙ্গেল ইজ টোয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস ওয়েড ইফ দ্য ওয়েডথ ইজ এ, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল। এখানে প্রশ্ন ভুল দেওয়া আছে বলে বুঝতে পারছেন। এখানে লেন্থ হবে, মানে এখানে রেক্ট্যাঙ্গেলের লেন্থ হবে, এখানে এরপরে এই ধরনের কথা হওয়া উচিত। এখানে এর আগে এই ধরনের কথা হওয়া উচিত যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল, মানে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস ওয়েড। অর্থাৎ একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। কথা বুঝছেন? এখানে লেন্থ অফ, অর্থাৎ এর আগে এই কথাটা একটু লিখে নিন যে লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ টুয়াইস অ্যাজ লং অ্যাজ ইটস ওয়াইড। অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। ইফ দ্য ওয়াইড ইজ এ, বলতেছে যে প্রস্থ যদি এ হয়, হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত। খেয়াল করেন, আয়তক্ষেত্রের যে কর্ণের দৈর্ঘ্য বা ডায়াগোনাল, এটা বের করার সূত্র আগে আপনাকে জানতে হবে যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আন্ডার রুট এই যে দৈর্ঘ্য স্কোয়ার যোগ এই যে প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ বের করার সূত্র। সো এখানে বলতেছে যে আয়তক্ষেত্রের প্রস্থ যদি এ হয়, দৈর্ঘ্য হবে তার দ্বিগুণ অর্থাৎ 2a। তাহলে আমরা চাইলে খুব ইজিলি এখান থেকে ডায়াগোনালটা বের করতে পারি। সো লেন্থ কত, এই যে 2a স্কোয়ার যোগ প্রস্থ কত, এই যে a স্কোয়ার। তাহলে খেয়াল করেন 2 2 কত হয়ে যাবে, 4 স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান সমান কত হবে, আপনি বলবেন যে আন্ডার রুট 5 স্কোয়ার। সো এখান থেকে যদি এর উপর থেকে আমরা স্কোয়ার রুট টান দিয়ে দেই, তাহলে শুধু এ পাবো আর এই যে √5 থাকবে। অর্থাৎ এ √5 হচ্ছে ওই আয়তক্ষেত্রের ডায়াগোনাল বা কর্ণ, এ √5। দেখেন এখানে উত্তর দেওয়া আছে অপশন সিতে। পরেরটাতে চলে যান। দেখেন এখানে আমাদেরকে বলা হচ্ছে যে ইফ x⁵ - 32 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড x⁵ ইকুয়াল টু 128, দেন কত। দেখেন আমাকে এখানে বলে দিছে যে x⁵ ডিভাইডেড 128। সেখানে আমার x এর মানটা জানা খুব গুরুত্বপূর্ণ। তো খেয়াল করেন, আমরা 2 এর পাওয়ার যদি দেখি, মানে এইটা 128 দেখা মাত্রই 2 এর কথা মনে আসে যে 2 এর উপরে পাওয়ার 1 দিলে 1, 2 এর উপরে 2 দিলে 4, 2 এর উপরে 3 দিলে 8, 2 এর উপরে 4 দিলে 16, 2 এর উপরে 5 দিলে 32, 2 এর উপরে 6 দিলে হচ্ছে 64, আর 2 এর উপরে যদি আমরা 7 দেই তাহলে 128 পেয়ে যাব। অর্থাৎ 128 সমান সমান 2 পাওয়ার 7 বলতে পারি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি যে x⁵ ইকুয়াল টু 128কে 2 বেজে লিখলে 2⁵। আমরা এটাও জানি যে যদি পাওয়ার আর পাওয়ার যদি মিলে যায়, পাওয়ার আর পাওয়ার যদি মিলে যায় বা পাওয়ার দুইটা সমান হয়, তাহলে বেস দুইটাও সমান হবে। তাহলে এক্স এর মান কত, 2 হবে। এক্স এর মান কত, 2 হবে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি যে এক্স এর মান 2 ধরা ঠিক আছে কিনা। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 2⁵ মানে কত, 32। তাহলে এখানে আমাকে বলছে যে x⁵ মাইনাস 32 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই যে 2⁵ মাইনাস 32 ইজ ইকুয়াল টু অবশ্যই 0 হবে, কারণ 2⁵ মানে কত, 32। তো 32 থেকে 32 বাদ দিলে শূন্যই পাওয়া যাবে। তার মানে এক্স এর ভ্যালু কত, এই যে 2 হবে। অপশন বি উত্তর, যে এক্স এর মান 2 হবে এখানে।
পরেরটাতে চলে যান 5 নম্বর। দেখেন এখানে 5 নম্বরে বলা হচ্ছে যে দ্য সাম অফ 3 consecutive নাম্বারস ইজ 123, দ্য প্রোডাক্ট অফ 2 smaller নাম্বার ইচ, দ্য প্রোডাক্ট অফ 2 smaller নাম্বার ইচ। এখানে 3টা কনজিকিউটিভ নাম্বার আছে যাদের সমষ্টি হচ্ছে 123। জিজ্ঞাসা করছে যে 2টা ছোট সংখ্যার গুণফল কত। তাহলে এগুলো আমরা দেখে আসছি না এর আগে, যে ভাই জাস্ট এই 3টা সংখ্যার মাঝখানেরটা বের করার জন্য 3 দিয়ে ভাগ করে দেন, 3 দিয়ে ভাগ করে দিলে আমার কাজ শেষ। তো 3 123-এর ভিতরে কতবার যাবে? 41 বার যাবে। তার মানে 3টা সংখ্যার সমষ্টি 123 হলে 3টা সংখ্যার গড় কত? 41। তো গড় মানে কি? এই 41 মাঝখানে বসবে, তার আগের সংখ্যাটা হবে 40 আর তার পরের সংখ্যাটা হবে 42। তো আমাকে বলতেছে যে ছোট 2টা সংখ্যার গুণফল কত। তাহলে এই 3টা সংখ্যার মধ্যে এইটা একটা ছোট সংখ্যা, এইটা একটা ছোট সংখ্যা। তাহলে এই 40 আর 41 গুণ করলে কত হবে? 40 40 1600 আর একটা 40, অর্থাৎ 1640 হচ্ছে এই 2টা সংখ্যার গুণফল। অপশনই উত্তর 1640। পরেরটাতে চলে যান 6 নম্বর। দেখেন আমাদেরকে এখানে বলা হচ্ছে যে ইফ এক্স ইকুয়াল টু -3 দেন দ্য ভ্যালু অফ -3x স্কোয়ার। তাহলে দেখেন এক্স এর মান দেওয়া আছে -3, আমাকে বের করতে হবে -3x স্কোয়ার সমান সমান কত। তাহলে এই যে -3, এক্স এর মান -3-র উপরে স্কোয়ার, তাহলে -3 গুণন -3-র উপরে স্কোয়ার করলে কত হবে? 9 হবে। তো 9-এর সাথে -3 গুণ করলে কত? এই যে -27। এই যে অপশন এতে উত্তর আছে -27। যে নেগেটিভ সংখ্যার উপর স্কোয়ার করলে পজিটিভ পাবো, আর পজিটিভের সাথে নেগেটিভ সংখ্যা গুণ করলে নেগেটিভ সংখ্যা পেয়ে যাব। লাস্ট ম্যাথে চলে যাই 7 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ দ্য প্রোডাক্ট অফ 3 consecutive ইন্টিজার্স ইজ 210। বলতেছে যে 3টা ধারাবাহিক সংখ্যা আছে, এই 3টা ধারাবাহিক সংখ্যার গুণফল হচ্ছে 210, দ্য সাম অফ দ্য ইন্টিজার্স। তাহলে এই 3টা ধারাবাহিক সংখ্যার যোগফল কত এটা বের করেন। ঠিক আছে, সো এখানে এইটাই হচ্ছে একটা বড় ঝামেলা, যে ভাই আমি এখন কোন 3টা ধারাবাহিক সংখ্যা ধরবো যার গুণফল আমার 210 হবে। ঠিক আছে, এইটা বের করার সহজ বুদ্ধি হচ্ছে 210-এর ফ্যাক্টর গুলা বের করা। তো ফ্যাক্টর কিভাবে বের করতে হবে? জাস্ট 2 দিয়ে ভাগ করা শুরু করেন, তাহলে 105, তারপরে 3 দিয়ে দেন, এখানে 35 বার যাবে। 5 দিয়ে ভাগ করেন 7 বার যাবে। ঠিক আছে, 7 দিয়ে ভাগ করেন 1 বার যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি কি সংখ্যা দেখতে পাচ্ছি? আপনি বলবেন যে 5 আর 7 পাচ্ছি, অর্থাৎ একটা সংখ্যা যদি 5 হয়, একটা সংখ্যা যদি 7 হয়, তাহলে ধারাবাহিক সংখ্যা লাগবে, তার মানে মাঝখানের একটা সংখ্যা মিসিং আছে। তাহলে 2 আর 3 এই দুইটা গুণ করে দিলে তো 6 হয়। তার মানে আমার 3টা সংখ্যা হচ্ছে 5 6 7, যে 5 6 30, 30 সাথে 210। এই 5 6 7 হচ্ছে আমার ধারাবাহিক সংখ্যা যাদের গুণফল 210। আমাকে বলতেছে যে এই যে 3টা সংখ্যার গুণফল 210 পাইছেন, এই 3টা সংখ্যার সমষ্টি কত। তাহলে এই 3টা সংখ্যাকে যোগ করে দিলে আমরা কত পাবো? 18 পেয়ে যাব। সো অপশন ডি উত্তর। সো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমাদের নেক্সট ক্লাস আবার আগামীকালকে হবে। ঠিক আছে, আগামীকালকে কোন সালেরটা হবে এটা জানাই দিবনি, সমস্যা নেই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।